আমার কলিগ ছিল জুম্মান খান। সে ছিল ইউপি মানে উত্তরপ্রদেশের বাসিন্দা। তার মাতৃভাষা হিন্দি। আমি আমার কলিগকে জিজ্ঞেস করি, তুমি কি ভূতে বিশ্বাস করো? আমার কলিগের উত্তরটা শুনলে আপনিও একটু হাসবেন, কেননা সে উত্তর দিয়েছিল সে ভূতে বিশ্বাস করে না। তবে তার একজন বন্ধুর সাথে অস্বাভাবিক একটা ঘটনা ঘটে গিয়েছিল, সে সেটা আমাকে জানায়। এই কথাটি শোনার পর আমি বিছানা থেকে উঠে বসলাম। মোবাইলটা হাতে নিয়ে ভূত.com শুনতে থাকা সেই ঘটনাটি স্টপ করলাম। আমি জুম্মনকে জিজ্ঞেস করলাম, কি ঘটনা ঘটেছিল তোমার বন্ধুর সঙ্গে? সে আমাকে উত্তর দিল, ভুলভাল বকছিল মনে হয়, আমি বিশ্বাস করি না। তবে আমিও নাছোড়বান্দা, ঘটনাটি শোনার জন্য তাকে খুবই জোরাজুরি করতে শুরু করলাম। অবশেষে সে রাজি হলো ঘটনাটি বলতে। তার ভাষায় সে যেভাবে শুনিয়েছিল আমি সেভাবে শ্রোতাদের বলার চেষ্টা করছি। আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি মাঝখানে যদি কোনো ভুল ত্রুটি হয়। এবার জুম্মান বলতে শুরু করলো, আমি ছুটিতে বাড়ি গিয়েছিলাম, বেশ ভালোই কাটছিল বাড়িতে। ঠিক সন্ধ্যার সময় বন্ধুদের সঙ্গে চা স্টলে দেখা করার কথা ছিল। ঠিক সেই মতোই দেখা করতে গিয়েছিলাম। অনেকদিন পর বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, অনেক কথার মজা আর হাসাহাসিও চলছিল। এর মাঝে আমার একজন বন্ধু আরেকজন বন্ধুকে ঠাট্টা করে বলেছিল, তুই তো অনেক ভীতু, তোকে ভূত অনেক জ্বালায়। এই কথা শোনার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বন্ধু? ওই বন্ধুটার নাম ছিল আরবাজ খান। সে একজন মুসলিম ধর্মবিশ্বাসী, ইসলামকে অনুসরণ করে। আর আমারও ধর্ম ইসলাম, ইসলাম পালন করি। আমাদের ইসলামের জিন পরির কথা উল্লেখ আছে, কিন্তু ভূত বলে কোনো কথার উল্লেখ নেই। আমি আরবাজকে বললাম, কি হয়েছে তোমার সঙ্গে? আরবাজ ঘটনাটি বলতে শুরু করলো। সময়টা শীতকাল। কয়েক মাস আগে শ্রাবণ মাসে পারিবারিকভাবে আমরা ডিসিশন নেই খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে যাব, মাজার জিয়ারত করতে। যে কথা সেই কাজ। আমরা ডেট ঠিক করলাম। ডেটটি ছিল শ্রাবণ মাসের মাঝামাঝি সময়ে। দিনটি ছিল বৃহস্পতিবার। আমাদের এখান থেকে খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে যেতে সময় লাগে 12 ঘন্টা। তো ঠিক সেইভাবেই আমরা একটি বাসের টিকিট করলাম। বাসের সময় ছিল সন্ধ্যার দিকে, আর আমরা কবর জিয়ারত করব শুক্রবারের দিন। বৃহস্পতিবার সন্ধ্যাবেলা গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছিল। প্রকৃতির এই নিয়ামতের মাঝেই আমরা সবাই বেরিয়ে পড়লাম কবর জিয়ারতের জন্য। পাশে বাসে উঠে বসলাম পরিবারের সবাই। বাসটি আজমির শরীফের দিকে রওনা দিল। সুন্দর ঠান্ডা পরিবেশ আর বাসের মধ্যে চলতে থাকা স্লো মোশনের মিউজিক শুনতে শুনতে ভালোই কাটছিল সময়। এর মাঝে কখন যে তন্দ্রাভাব চলে এসেছে, হঠাৎ আমার তন্দ্রাভাবটি ছুটে গেল বাসের ব্রেক কষার কারণে, এবং শব্দ শুনে বুঝতে পারছি না কি হয়েছে। পরবর্তীতে বাস থেকে নেমে দেখলাম বাসের টায়ার পাংচার হয়ে গেছে। বাসের কন্ট্রাক্টর আমাদেরকে জানিয়ে দিল 10 থেকে 20 মিনিট লাগবে টায়ারটা চেঞ্জ করতে। সময় মতো টায়ার চেঞ্জ করে আবারও গাড়িতে উঠে বসলাম। বাসটি আবার রওনা দিল আজমির শরীফের দিকে। এবার বসে থাকতে থাকতে কখন যেন প্রকৃতির ঠান্ডা হাওয়ায় আর সেই বাসে চলতে থাকা স্লো মোশনের মিউজিকে ঘুমিয়ে পড়েছি। এবার আমার ঘুমটা ভাঙলো কিছু মানুষের হই হুল্লোড়ের কারণে। আমি ভীম রেখে উঠে বসলাম। আমার মোবাইলটা পকেট থেকে বের করে সময় চেক করে দেখলাম রাত্রি 2:30 বাজে। আসলে বাসটি থেমেছিল সবাইকে চা খাওয়ানোর জন্য, ফ্রেশ হওয়ার জন্য। ঘুম থেকে উঠে অস্বস্তি বোধ হচ্ছিল আমার। আমি বুঝতেই পারলাম আমার পেটে অনেক চাপ পড়েছে। চাপের কারণে আমি কন্ট্রাক্টর ভাইকে জিজ্ঞেস করলাম, আমরা যে ধাবাটিতে দাঁড়িয়েছি এখানে কি কোনো টয়লেট আছে? তিনি জানালেন, এই ধাবায় টয়লেট নেই। আপনি যদি ফ্রেশ হতে চান তাহলে রাস্তার ধারে যে কোনো জঙ্গলে গিয়ে আপনাকে ফ্রেশ হয়ে আসতে হবে। অস্বস্তি বোধ হচ্ছিল, পেটে চাপ পড়ার কারণে কন্ট্রাক্টর ভাইয়ের কাছে আমি জল চাইলাম। তিনি আমাকে ডিকি থেকে 1 বোতল জল দিলেন। বাস থেকে নেমে আমি যেটা দেখলাম, পুরো রাস্তাটাই ফাঁকা, শুধু একটাই দোকান। সেখানে সবাই চা বিস্কিট খাচ্ছে যে যার মতো, এবং পার্সেল নিচ্ছে। আমার পরিবারে আমি বললাম ওদের যদি কিছু খাবার থাকে খেয়ে নিতে, যদি কেউ কিছু নেয়ার থাকে পার্সেল নিতে পারে। জলের বোতলটা নিয়ে আমি বাসের পিছন দিক দিয়ে জঙ্গলের দিকে এগোতে লাগলাম। অনেক ঝোপঝাড়। কিছু দূর গিয়ে একটা ফাঁকা জায়গা দেখতে পেলাম। রাস্তার 2 ধারে মনে হচ্ছে পুকুরের মতো ক্যানেল কাটা রয়েছে। আমি পুকুরের ক্যানেলের পাশে দিয়ে চাষের জমিতে গিয়ে বসলাম। ঘুম থেকে উঠে একটু গরমের কারণে অস্বস্তি বোধ করছিলাম, কিন্তু এখানে এসে প্রকৃতির এই সুন্দর ঠান্ডা হাওয়ায় আমার মেজাজটা অনেক শান্ত মনে হচ্ছিল। হু হু করে বাতাস বইছিল চারিদিক দিয়ে।
প্রায় 5-7 মিনিট আমি টয়লেট করতে বসে আছি। কিছুক্ষণ পর আমার মনে হলো আবহাওয়াটা কেমন যেন থমকে গেছে। প্রকৃতির সেই সুন্দর ঠান্ডা হাওয়াটা আর নেই। চারিদিকটা কেমন যেন থমথমে হয়ে গেছে। পরিবেশটা যেন শব্দহীন হয়ে পড়েছে। এই মাঝে আমি লক্ষ্য করলাম পাশের ঝোপঝাড় থেকে একটা খসখস আওয়াজ। আমি ভাবলাম হয়তো কোনো কুকুর শেয়াল হবে, কিন্তু আওয়াজটা বেড়েই চলল। আওয়াজটা থেমে গেল একটা সময়ে, কেন জানি না। আমার টয়লেটটা করতে সময় লাগছিল। আমি চাইছিলাম তাড়াতাড়ি টয়লেট ছেড়ে বাসে চলে যাই। তৎক্ষণাৎ আমি শুনতে পাই একটা করুণ সুরে বাচ্চা কান্না করছে। আমি ভাবলাম কান্নাটা হয়তো ওই বাঁশঝাড় থেকেই আসছে, হয়তো বা কারো বাচ্চা ঘুম থেকে উঠে পড়েছে আর কান্না করছে। হ্যাঁ, ঠিক, কান্নাটি বাসের দিক থেকে আসছে। এরপর আমি লক্ষ্য করলাম কান্নাটি যেন বাসের পেছন দিক থেকে দৌড়ে আমার সামনে ডান দিকে চলে গেল। মনে হচ্ছিল কেউ বাচ্চাটিকে নিয়ে দৌড়ে পালাচ্ছে। অতঃপর লক্ষ্য করলাম আমার ডান সাইডে জঙ্গলের মাঝখান দিয়ে ক্ষেতের জমিতে নেমেছে। আমি ভালো করে লক্ষ্য করতে চাইলাম, কিন্তু পুরো জমিটা জুড়ে শুধু বাচ্চার সেই কান্নার আওয়াজ। এরপর আমি পেছন দিক দিয়ে আবারও বাম সাইডের দিকে চলে যাই। এবার আমার শরীরের মাঝে একটু ভয়ের স্রোত বয়ে গেল। বাম পাশের হৃৎপিণ্ডে ধক ধক একটা কাঁপুনি উঠল। আমি বুঝতে পারছি না কি করব। বাম সাইডে পেছনের দিকে তাকালাম ভয়ে ভয়ে, কিন্তু সেই দিক থেকে কেউ নেই। আমি তাড়াহুড়া করে টয়লেটটি শেষ করার জন্য ব্যস্ত হয়ে পড়ি। অতঃপর আমার কানে একটি গোমড়ানো কুকুরের আওয়াজের মতো শব্দ হলো। এবার আমার মাথা কাজ করছে না, কি করব বুঝতে পারছি না। যা হয় হবে। আমি বাম সাইডে পেছনের দিকে তাকাতেই যেটা দেখলাম, আমার শরীর যেন জমাট বেঁধে গেল। আমার নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারছি না। এই কিছুক্ষণ কয়েক সেকেন্ড আগেই আমি পুরো জায়গাটা দেখেছি। এখন আমার চোখের সামনে বিশাল লোমযুক্ত বড় একটি কুকুর। কালো রঙের লোম, সাধারণ কুকুরের থেকে অনেক বড়, এবং তার চোখ জলজল করছে। মনে হচ্ছে সে সারাদিন কিছু খায়নি, ক্ষুধার্ত, রাগান্বিত। আস্তে আস্তে বাম দিক থেকে রাস্তার দিকে আসতে শুরু করেছে। আমি অবশ হয়ে পড়েছি এবং তাকিয়েই আছি, কি করব কিছু মাথায় আসছে না। এ কি দেখছি আমি? হঠাৎ কুকুরটা গিরগিটির মতো রং বদলাচ্ছে। এবার কুকুরটা আস্তে আস্তে একটা গরুর রূপ ধারণ করে, সাদা রঙের একটা গরু। আমি কিছুই বুঝতে পারছি না, ভাবতে পারছি না। চোখ বড় বড় করে দৃশ্যগুলো অনুভব করছি। গরুটি আস্তে আস্তে আমার সামনের দিকে আসে। আমি চাইছি তাড়াতাড়ি করে যেন ওখান থেকে উঠে আসতে পারি, কিন্তু আসল ঘটনাটি আমার জীবনে সব থেকে খারাপ মুহূর্ত, অস্বাভাবিক মায়াজাল ভৌতিক কাণ্ডটা ঘটে গেল। আমার চোখের সামনে গরুটি বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে থাকতে থাকতে একটি বৃদ্ধ মহিলা রূপে পরিণত হলো। তার চুলগুলো অনেক বড়, জটা বেঁধে আছে। তার মুখের আকৃতি ঠিক বুঝতে পারছি না। চোখগুলো রাগান্বিত, লাল, বড় বড় আমার দিকে তাকিয়ে আছে। অতঃপর উচ্চ স্বরে একটা হাসি দিয়ে আমার কানে ভেসে আসলো, যা শুনে আমার পুরো দেহ অসাড় হয়ে আসলো। আমি এখান থেকে পালানোর চেষ্টা করছি, কিন্তু আমার শরীরে যেন সায় দিচ্ছে না। অট্টহাসি চলছেই, এবং সেই সাথে ভেসে আস্তে আস্তে আমার দিকে আসছে সে। আমি কি করব ভেবে পাচ্ছি না। হাসির আওয়াজ যেন আমার কানের খুব কাছে, জোরে অনুভব করতে পারছি আমি। আমার যন্ত্রণা অনুভব করতে পারছি আমি। বৃদ্ধ মহিলাটি আমার দিকে ক্রমশ এগিয়ে আসছে। সে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু তার ভাষা আমি বুঝতে পারছি না। সে রেগে রেগে একই কথা বলার চেষ্টা করছে। আমার ভয়ের স্রোত বেড়েই চলেছে। আমি টয়লেট করা অবস্থায় আল্লাহর নাম নিয়ে যা মনে এসেছে পড়তে শুরু করেছি। পড়তে পড়তে আমি কখন সেন্সলেস হয়ে গেছি আমি নিজেই জানি না। আমার ফিরতে দেরি হওয়ার কারণে আমার পরিবার দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়। অতঃপর কন্ট্রাক্টর পরিবারকে বলেন আমি টয়লেট করতে জঙ্গলের দিকে এসেছি। দেরি হওয়ার কারণে বাসের কন্ট্রাক্টর ভাই, আমার পরিবার একসঙ্গে আমাকে খুঁজতে আসেন এবং আমাকে অজ্ঞান অবস্থায় তারা পান। বাসে নিয়ে যান তারা আমাকে আমার পরিবারের কাছে। আমার অবস্থা দেখে সবাই দোয়া কালাম বলে ফু দেন। সারা রাত্রি আমার জ্ঞান ফেরেনি। সকালবেলা আজমির শরীফে বাস স্ট্যান্ডে পৌঁছানোর পর কিছুক্ষণ পর আমার জ্ঞান আসে। তারপর আমরা পরিবারের সবাই মিলে কবর জিয়ারত করে বাড়ি ফিরে আসি। বাড়ি ফিরে পরিবারের সবাই আমাকে জিজ্ঞেস করেছিল কি হয়েছিল। আমি তাদেরকে রাত্রের পুরো ঘটনাটি বলি। অতঃপর আমাদের গ্রামেরই মসজিদের মৌলানা সাহেবকে এই ঘটনাটি শেয়ার করি। ঘটনাটি তিনি শোনেন। আমি মৌলানা সাহেবকে জিজ্ঞেস করি এটা আমার সঙ্গে কেন হয়েছে। তিনি আমাকে বলেন তিনি তার জিনের সাথে কথা বলে তারপরে জানাবেন। 2 দিন পরে মৌলানা সাহেব আমাকে জানান আমরা যে ধাবার সামনে দাঁড়িয়েছিলাম ওই জায়গাটি খুব একটা ভালো জায়গা ছিল না। ওইখানে বাস করত এক পিশাচিনী। সে সুযোগ পেলেই মানুষকে এভাবে ভয় দেখায় এবং মেরে ফেলারও চেষ্টা করে। তুমি বেঁচে গিয়েছো কারণ তুমি ভালো কিছু কাজ করতে যাচ্ছিলে। আল্লাহর অসীম রহমতে ওই চুড়েলের কাছ থেকে তুমি এই যাত্রায় বেঁচে গিয়েছো। তবে যিনি তোমাকে বাঁচিয়েছেন তিনি ভালো জিন ছিলেন। সেই রাস্তা দিয়ে যাচ্ছিলে তোমাকে বিপদে দেখে ওই পিশাচিনীর হাত থেকে তোমাকে রক্ষা করার জন্য। এই বলে মৌলানা সাহেব চলে যান। এই ছিল আরবাজ খানের জীবনে ঘটে যাওয়া একটি অস্বাভাবিক, মর্মান্তিক, হৃদয় কাঁপানো, লোমহর্ষক ভৌতিক ঘটনা।